সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা প্রতি মাসের যে কৃষি নিয়ে কথা বলি, যে প্রতি মাসে আমাদের এগ্রিকালচারের জেনারেল নলেজগুলো আমাদের বাড়াতে হবে। আমরা মে মাসে কৃষি, যদিও কয়েকদিন দেরি হয়ে গেল, আমরা এই ভিডিওটা পাবলিশ করতে খুব ব্যস্ত ছিলাম। তারপরেও আপনাদের সবাইকে মে মাসের কৃষি নিয়ে আপনাদের কিছু ইনফরমেশন দিব। সেটা হচ্ছে, মে মাসে আমরা সবসময় কৃষির প্রথম যে বিষয়গুলো বলি যে আসলে আমাদের ধান। আমরা যদি বলি ধান কোন সিজন, মানে ধানের সিজন হচ্ছে এখন আউশ মৌসুম। আপনারা জানেন ধানের মৌসুম বাংলাদেশে তিনটা: বুড়ো, আউশ, আমন। তো আউশটা বাংলাদেশে সাধারণত খুব শর্ট পিরিয়ডে করা হয়, কিন্তু বেশিরভাগ কৃষকরাই আউশ করতে চায় না। কারণ হচ্ছে তারা মনে করে জমিটা যদি বছরে যদি তিনবার ফসল ফলানো হয়, তার মানে হচ্ছে বুড়ো, আউশ, আমন, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে জমিটা রেস্ট পাবে না। সেই একটু রেস্ট দেওয়ার জন্য আবার আউশ ধান করলে আসলে তিনটা ধান একসাথে ফিট করতে গেলে কৃষকের একটু প্রবলেম হয়, আউশ কেটে আবার আমন করা। সেজন্য তারা আউশটাকে বাদ দেয়, কারণ আউশের উৎপাদনটাও কিছুটা কম। যদিও আউশে অবশ্য খুব বেশি ম্যানেজমেন্ট লাগে না। তো সেজন্য বলছি যে আউশ ধান সম্বন্ধে একটু জেনে নিতে হবে। সরকারের কিন্তু একটা প্রণোদনা আছে, সরকার কৃষকদেরকে আউশ ধানের জন্য বীজ দেয়, সার দেয়, বিষ দেয় এবং লেবার কস্ট দেয়, যাতে করে একটি আউশ ধান করে। তাহলে সরকার কেন ইন্টারেস্টেড? সরকারের আউশের ইন্টারেস্টের কারণ হচ্ছে, সরকার চায় তিনটা ফসল করে যদি আমি ক্রপিং ইন্টেন্সিটি 300%-এর দিকে নিয়ে যেতে পারি, তাহলে দেশের টোটাল প্রোডাকশনটা বাড়বে। কারণ আমরা তো জমি বাড়াইতে পারবো না, জমি যতটুকু আছে ঠিক ততটুকু জমির ভিতরে আমরা ম্যাক্সিমাম যাতে ইল্ড পাই, সেজন্য আউশটার জন্য সরকারের প্রতি স্পেশাল কনসিডারেশন আছে। আপনারা জানেন আউশ ধানের অলরেডি এখন ধান লাগানো হয়ে গেছে এবং অনেকটা ইয়ের দিকে আছে, মিডল স্টেজে আছে। তো আউশ ধানের কী জাত আছে, আপনারা আউশ ধানের কোন জাতগুলো প্রমিনেন্ট সেটা একটু আপনারা জেনে নেবেন। ধান কত আউশের জন্য সুইটেবল, আউশের ধানের জীবনকাল কত, আর হচ্ছে আউশ ধান আপনার উৎপাদনটা কেমন হয়, এটা জেনে নেবেন। আউশের ক্ষেত্রে একটু বলে রাখি, আউশের কিন্তু মাত্র 20 থেকে 25 দিন বয়সের চারা, আউশ ধানের চারা লাগানো হয়। এক্ষেত্রে একটু মনে করাই দিই আপনাদের, আমন ধানের ক্ষেত্রে 30 থেকে 35 দিনের ধানের চারা, আর বোরোর ক্ষেত্রে 40 থেকে 45 দিনের ধানের চারা লাগানো হয়। তো আউশ ধানের চারার বয়সটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এবার আসি, এই সময় আমরা কী ধরনের সবজি বা কী ধরনের ফসল চাষ করতে পারবো। আপনাকে বলতে পারে যে ধান তো আমরা কেটে ফেললাম, এখন তো জমি অনেকের পতিত আছে, ফাঁকা জমি আছে, বা এই সময় আমরা কী বীজ লাগাতে পারবো। খরিফ কিছু ভেজিটেবলের নাম আপনারা বলতে পারেন, বিভিন্ন গোড়, যেমন করলা, চিচিঙ্গা, চাল কুমড়া, মিষ্টি কুমড়াটা যদিও সারা বছরই হয়, ডাঁটা, লাল শাক, এরকম নানান রকম খরিফ ভেজিটেবলগুলো কিন্তু এখন আমরা চাষ করতে পারবো। আর এছাড়া আপনাদের একটু বলে রাখি, এখন বাজারে কিন্তু পেঁয়াজের দাম, আলুর দাম, এগুলোর দাম কিন্তু বেশি। এই জন্য আপনাদের অন্ততপক্ষে যদি আপনার এখন ভাইবা দিতে যান বা যে কোনো পরীক্ষা দিতে চান, অন্ততপক্ষে বর্তমান বাজার দরটা জেনে যেতে হবে। যেমন ধরেন যে এখন বাজারে পেঁয়াজের দাম হচ্ছে 75 থেকে 80 টাকা কেজি, আলুর দাম 60 থেকে 70 টাকা কেজি। এটা যদি আপনি না জানেন, তাহলে আপনি একজন সিভিল সার্ভেন্ট কিংবা আপনি একজন দেশের প্রথম শ্রেণীর নাগরিক হতে যাচ্ছেন, কিন্তু দেশের মানুষের দুঃখ কষ্ট, বাজার পরিস্থিতি যদি না জানেন, তাহলে কিন্তু আপনি ভাইবাতে খুব বেশি ভালো করতে পারবেন না। তারা চায় আপনি বাজার, দ্রব্যমূল্য সব কিছু সম্বন্ধে ভালো ধারণা রাখছেন। আর লাস্ট মান্থে বর্তমানে মূল্যস্ফীতি প্রায় 10%-এর উপরে। এই যে আপনার মূল্যস্ফীতির ব্যাপারটা, ওটা কিন্তু প্রতি মাসে আপনার আপডেট হয় এবং প্রতি মাসে পত্রিকায় বাজারে খাদ্যপণ্যের মূল্যস্ফীতির ব্যাপারটা আমাদের পত্রিকায় আসে। সেজন্য মূল্যস্ফীতির ব্যাপারটা আপনারা অবশ্যই নজরে রাখবেন। আমি 10 ভাগের কাছাকাছি বলেছি, এটা হতে পারে 9.86 কিংবা 10.11, যেটা এক্সাক্ট ফিগার সেটা আপনারা জেনে যাবেন। আপনারা জানেন রিসেন্টলি সিলেটে বন্যা হয়েছে এবং ওই অঞ্চলটাতে অনেক জায়গায় ডুবে গেছে। তো বন্যা হওয়ার কারণে আমাদের কী ক্ষতি হতে পারে, বন্যা এলাকায় আমরা কী ব্যবস্থা নিতে পারি, বন্যা যে অঞ্চলে বেশি হয় কারণটা কী? কারণটা হচ্ছে সিলেটের ওই পাশেই হচ্ছে ভারতের চেরাপুঞ্জি। মূলত চেরাপুঞ্জিতে বছরের এই সময়টায় প্রচুর বৃষ্টিপাত হয়। আর সিলেট বা এই হাওড় অঞ্চলটা হচ্ছে বেসিন রিজিয়ন, বেসিন বলতে আপনার একটা নিচু এলাকা, উপরের এলাকা থেকে আপনার পানিটা নিচুর এলাকায় এসে জমা হয়, সেজন্য এই এলাকায় বন্যা হয়। এটা খুবই কমন এবং এটা হতেই হয়। কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা বন্যার সময় আমরা অন্ততপক্ষে যাতে শহর টহর বাড়িঘর ডুবে না যায়, সেই ব্যবস্থাটা আমাদের নিতে হবে। এটাকে আমরা ফ্লাশ ফ্লাড বলি। ফ্লাডের কিন্তু কয়েকটা রকম আছে। আপনারা ফ্লাশ ফ্লাড এটা হচ্ছে আপনার পাহাড়ি উজানের পানি, উপরের পানি নিচে ধুম করে চলে আসলো, 2 দিন 3 দিন থাকলো, হঠাৎ করে আবার শুকিয়ে গেল, এটাকে বলে ফ্লাশ ফ্লাড। আর যেটা রেগুলার ফ্লাড, সেই ফ্লাড কিন্তু আপনার প্রায় 15 দিন, 20 দিন, মাসের পর মাস কিন্তু ফ্লাড হতে পারে।
তো মূলত পাহাড়ি অঞ্চলে ফ্ল্যাশ ফ্লাডটা হয়, পাহাড়ের পিডমন্ট এরিয়া বা পাহাড়ের নিচের যে এলাকাগুলো আছে ভ্যালি, সেখানে ফ্ল্যাশ ফ্লাডটা হয়। আর গতকালকে চা দিবস গেল, আপনারা জানেন প্রাইম মিনিস্টার চা দিবসে গতকালকে বেশ কিছু কথা বলেছে। কি কথা বলেছে একটু জেনে নেবেন। বাংলাদেশে চায়ের উৎপাদন কত, চায়ের লেবাররা এখন কত টাকা মজুরি পাচ্ছে, এবং লেবারদের মজুরি বাড়ানোর জন্য প্রাইম মিনিস্টার কি বলেছেন, চাটাকে কিভাবে ভ্যালু অ্যাড করে, চায়ের মধ্যে এলাচি বিভিন্ন রকম ফ্লেভার টেভার অ্যাড করে চায়ের ভ্যালুটাকে কিভাবে আরও বাড়ানো যায়, আরও বিশ্ববাসীর কাছে বাংলাদেশের চাটাকে কিভাবে নিয়ে যাওয়া যায়। প্লাস হচ্ছে আপনাদের অনেক সময় একটা প্রশ্ন করে যে বাংলাদেশে চায়ের উৎপাদন বাড়লেও চায়ের রপ্তানি কেন কমছে। এটার উত্তরটা খুবই সহজ, সেটা হচ্ছে বাংলাদেশে দেশের ভিতরেই কনজামশন অনেক বেড়ে গেছে। উৎপাদন যেটা বাড়ছে, চা যেটা বাড়ছে উৎপাদন, সেটা কনজামশনটা দেশের ভিতরে হচ্ছে। ফলে হচ্ছে কি, মানে আমরা রপ্তানিটা আমাদের কমে গেছে, কিন্তু আলটিমেটলি সারা দেশে চায়ের উৎপাদন বেড়েছে। তো এই প্রসঙ্গে একটু বলে রাখি যে সমতল ভূমিতে এখন চা হচ্ছে, পঞ্চগড়ে চা হচ্ছে, দিনাজপুরের লালমনিরহাটের দিকে চা হচ্ছে। তো বাংলাদেশে চায়ের জন্য কোন মাটিটা ফেভারেবল, কোন ওয়েদারটা ফেভারেবল চায়ের, এখন কিন্তু জানেন এই যে বর্ষার প্রথম দিকে কিন্তু চায়ের ফ্ল্যাশ লিফ যেটা একদম প্রথম কচি কুড়ি পাতাটা কিন্তু এখন বের হয়, এবং এটা কিন্তু সবচেয়ে জনপ্রিয় চা। এখন চায়ের কী কী রকম ফের আছে, গ্রিন টি, ব্ল্যাক টি, এগুলো একটু জেনে রাখবেন। গ্রিন টিতে কী কী প্রসিডিওর, ব্ল্যাক টিতে কী কী প্রসিডিওর, কেন ফার্মেন্টেশন হয় না, কেন ফার্মেন্টেশন হয়, এই প্রসিডিওরগুলো আপনারা একটু জেনে রাখবেন। প্লাস চা সংক্রান্ত আপনার যে ইনস্টিটিউশনগুলো আছে, বিটিআরআই বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউট, বিটিবি বাংলাদেশ টি বোর্ড, বাংলাদেশ চা বোর্ড, এরা কী কাজ করে, চা সংক্রান্ত যত তথ্য আছে, যদি আমার মনে করেন নেক্সট উইকে ভাইবা, তাহলে একজন জিজ্ঞেসই করতে পারে, এবং আপনার কৃষিবিদ হিসেবে এটা জানা প্রয়োজন মনে করছি আমি। তো আর হচ্ছে যে এখন আপনারা জানেন হাওর অঞ্চলে ধান কাটা হয়ে গেছে, এখন নতুন পানি আসছে এবং পানিতে আপনার নতুন অঞ্চল প্লাবিত হয়ে গেছে। তাহলে এখন কৃষকরা কি করবে? হাওর অঞ্চলে কিন্তু ক্রপিং প্যাটার্ন হচ্ছে মূলত বুড়ো ফেলো ফেলো, বুড়ো ফেলো ফেলো হওয়ার কারণে এখানে আউশ এবং আমনে কিন্তু কোনো ফসল হয় না। তাহলে কৃষকরা করে কি? কৃষকরা এই সময় কিন্তু তারা নানান রকম কাজ করে। আপনারা কৃষক যদি ধানের কথাই শুধু চিন্তা করেন তাহলে হবে না, ওখানে কিন্তু লাইভ স্টক আছে, প্রচুর পরিমাণ ক্যাটেল আছে, গবাদি পশু আছে। পাশাপাশি হাওড়ে কিন্তু আপনার আছে যে প্রচুর হাঁস হয়, তারা আপনার হাওড়ের পানিতে বড় করে মাচা করে রাখে, পানির উপরে হাঁস হয়, এবং হাঁসগুলো কিন্তু আপনার তাদের একটা ইনকাম সোর্স। এবং ফিশিং যেহেতু একটা অনেক বড় ব্যাপার, হাওড়ে প্রচুর মাছ ধরা পড়ে, এই মাছ বিক্রি করেও তারা কিন্তু ভালো একটা ইনকাম করে। তাহলে এরপরে আপনাদেরকে একটা কথা খুব ভালোভাবেই বলতে হবে, সেটা হচ্ছে যে দেখেন এখন কিন্তু মধুমাস হচ্ছে আম, জাম, কাঁঠাল, লিচু, তালের শাঁস, এগুলো কিন্তু এখন বাজারে পাওয়া যাচ্ছে। প্রশ্ন হচ্ছে যে এখন যদি আপনাকে জিজ্ঞেস করে যে কোন আম কোন সময় পাকে, আর্লি ভ্যারাইটি কোনগুলো, লেট ভ্যারাইটি কোনগুলো, আম পাকানোর জন্য কি কি কেমিক্যাল দেয়, আপনারা জানেন নানান রকম কেমিক্যাল, ইথোফেন ব্যবহার করা হয়, কার্বাইড ব্যবহার করা হয়, এগুলো ভালো না, আমাদের জন্য কীভাবে ক্ষতি করে, স্বাস্থ্যের কী কী ক্ষতি করে, এই জিনিসগুলো অবশ্যই জেনে রাখবেন। আর কাঁঠাল আমাদের জাতীয় ফল, আপনাকে জিজ্ঞেস করতেই পারে যে কাঁঠালের একটা 12 মাসি কাঁঠালের জাতের নাম বলেন, অথবা আঠা হয় না এরকম, মানে কোন কাঁঠালটা খেলে মানে শরীরে আঠা কম লাগবে, সেরকম কোনো জাত আছে কি না। তালের শ্বাসের মধ্যে কী কী নিউট্রিয়েন্ট আছে, আয়রন আছে কিনা, বা তালের শ্বাসের মধ্যে আমরা তালের শ্বাস খেলে কী কী পুষ্টি পেতে পারি। লিচুর ক্ষেত্রেও আপনারা জানেন যে বাংলাদেশে কোন অঞ্চলে লিচু ভালো হয়, এই অঞ্চলে লিচু ভালো হওয়ার জন্য কী কী ওয়েদার কন্ডিশন দায়ী, কেন আপনার আম আগে শুধুমাত্র রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জে ভালো হতো, এখন পাহাড়ের দিকেও আম ভালো হচ্ছে, সাতক্ষীরায় আম ভালো হচ্ছে, কোন আমটা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আম আপনি জানেন? সূর্যডিম আম, যেটা আপনার রিসেন্ট একটা ভ্যারাইটি, এটা জাপানে, এটার অনেক দাম। তো এইরকম সূর্যডিম আমটাও বাংলাদেশে উৎপন্ন হচ্ছে। পাশাপাশি ব্যানানা ম্যাঙ্গোর কথা আপনারা শুনেছেন, দেখতে অনেক লম্বা এবং প্রোডাকশনও ভালো, এটা একটু পরে আসবে। ব্যানানা আমটাও কিন্তু খুব জনপ্রিয় একটা আম, এবং এটার উৎপাদনও অনেক বেশি, প্রায় 2টা থেকে 3টাতে 1 কেজি হয়ে যায়, এবং টেস্টটাও ভালো। তাহলে এই যে আম, জাম, কাঁঠাল, লিচু, তালের শাঁস, যে মৌসুমি ফলগুলো আছে, এই মৌসুমি ফলগুলো একদম আপনাকে সাইন্টিফিক নেম জিজ্ঞেস করতে পারে, কিছু ডিজিজের নেম জিজ্ঞেস করতে পারে, যে আমটা ঢাকায় পরিবহন করতে করতে অর্ধেক পচে যাচ্ছে বা 20% পচে যাচ্ছে, এই পুরো পোস্ট হারভেস্ট লসটা কীভাবে কমাতে পারি, লিচুর পোস্ট হারভেস্ট লসটা কীভাবে কমাতে পারি, অথবা এই সময় আম গাছে আম পাড়ার পর গাছের ম্যানেজমেন্টটা কী হবে। দেখেন পুরনো গাছ কিন্তু আম পাড়ার পর গাছের ম্যানেজমেন্ট হচ্ছে, গাছে কিন্তু কীটনাশক দেওয়া যায়, এবং গাছের আপনার নানান রকম আপনার
পুরনো ডালপালা প্রুনিং করে গাছটাকে একটা সুন্দর ফরম্যাটে দাঁড় করানো যায়। তাহলে তারপরের সিজনে কী কাজ, কাঁঠালের ক্ষেত্রে আমাদের কী ম্যানেজমেন্ট আছে, বাংলাদেশের কোন অঞ্চলে কাঁঠাল সবচেয়ে ভালো হয়? এটা ময়মনসিংহ জেলায় এবং ভালুকা শ্রীপুর এই অঞ্চলটাতে সবচেয়ে বেশি কাঁঠাল উৎপন্ন হয়। তালের শ্বাস বাংলাদেশের ফরিদপুর অঞ্চলে তাল কিন্তু খুব বেশি, মানে প্রচুর তাল গাছ আছে বাংলাদেশে। আর আমের ক্ষেত্রে তো বলেছি আপনার আম কিন্তু আপনার সব জায়গায় সমানভাবে হয় না। এখন আপনার চাঁপাইনবাবগঞ্জে আম হচ্ছে, রাজশাহীতে আম হচ্ছে, মেহেরপুরে আম হচ্ছে, সাতক্ষীরায় আম হচ্ছে। এই জিনিসগুলো আপনারা সবাই জেনে রাখবেন। তো আমরা মে মাসের কৃষি নিয়ে আজকে জুন মাসে এসে কথা বললাম, একটু দেরি হয়ে গেল। সবাই ভালো থাকবেন। আর এগ্রি কেরিয়ার এই আমাদের এই ইউটিউব পেজটাকে, ইউটিউব চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানান, আমি কিন্তু আপনাদের উত্তর দেব। ধন্যবাদ।